ওয়েলকাম টু এসএসসি স্টাডি সেন্টার। আজ আমরা পৌষ্টিকতন্ত্রের এর উপর বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেখব। তোমাদের জেএনএম এনএম এক্সামিনেশনের জন্য যেগুলো থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স আমরা নিয়ে ডিসকাস করব, এবং শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরেই নয়, এর সাথে সাথে আমরা পুরো প্রশ্নের উত্তরগুলোকে বিশ্লেষণ করব। তার সাথে সাথে তোমরা একটি হচ্ছে গিয়ে মক টেস্ট দেওয়ার হচ্ছে গিয়ে লিঙ্কে পাবে। এই 15টা কোশ্চেন্স 15 কোশ্চেন্স হচ্ছে এমসিকিউ কোশ্চেন্স আমরা যখন ডিসকাস করে ফেলবো, এবং তারপর তোমরা হচ্ছে গিয়ে সেই মক টেস্টটা দিবে। কিভাবে তোমরা মক টেস্টটা দিবে সেটা আমরা ডিসকাস করব এই 15টা কোশ্চেন্স ডিসকাস করার পর। খুব ভালোভাবে দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো মানুষের ইনসাইজার দাঁতের হচ্ছে গিয়ে মোট সংখ্যা কয়টি? মানুষের ইনসাইজার দাঁতের হচ্ছে গিয়ে মোট সংখ্যা কয়টি? অপশন এ 8টি, অপশন বি 4টি, অপশন সি 2টি, অপশন ডি হচ্ছে গিয়ে 3টি। মানুষের ইনসাইজার দাঁতের মোট সংখ্যা কয়টি? তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে হচ্ছে গিয়ে 8টি। আমরা এবার চলো একটু দেখে নেই এর উত্তরের সঙ্গে আমাদের বেশ কিছু হচ্ছে গিয়ে ইনফরমেশন। আমরা জানি যে মানুষের হচ্ছে গিয়ে দাঁতের হচ্ছে গিয়ে সংকেত, যেটা মানুষের দন্ত সংকেত। দন্ত সংকেত আমরা কি জানি? I 2/2, C 1/1, PM অর্থাৎ প্রিমোলার 2/2 and M 3/3। তো এই দন্ত সংকেতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুধুমাত্র নিচের পাটির হচ্ছে গিয়ে দাঁতের মধ্যে, নিচের চোয়ালের হচ্ছে গিয়ে শুধুমাত্র দাঁতের ক্ষেত্রে ইনসাইজার কয়টি থাকছে? 2/2। আমরা ছবিতে খুব ভালোভাবে দেখো, এইগুলো হচ্ছে গিয়ে ইয়েলো যে দাঁতগুলো মার্ক করা আছে সেগুলো হচ্ছে ইনসাইজার। 1টি, 2টি, 3টি, 4টি। তো 3টে 4টি হচ্ছে গিয়ে নিচের চোয়ালে, তো উপরে চোয়ালে আরো 4টে, মোট হচ্ছে গিয়ে 8টি। ঠিক একই রকম ভাবে ক্যানাইন কত? 1/1, অর্থাৎ ক্যানাইন কতগুলো রয়েছে? 2টি ক্যানাইন রয়েছে। প্রিমোলার কতগুলো রয়েছে? এই পাশে হচ্ছে গিয়ে 2টি এবং হচ্ছে গিয়ে এই পাশে 2টি। টোটাল প্রিমোলার দাঁত কতগুলো আছে? নিচের চোয়ালে হচ্ছে গিয়ে 4টি, উপর চোয়ালে আরো 4টি, তার মানে টোটাল 8টি। মোলার কতগুলো থাকছে? মোলার হচ্ছে থাকছে 3টি, 6টি নিচের চোয়ালে, এবং উপরে চোয়ালে হচ্ছে গিয়ে মোট হচ্ছে গিয়ে আরো 6টি, মোট 12টি দাঁত। তো আমাদের হচ্ছে গিয়ে দন্ত সংকেত থেকে কোন প্রকার দাঁত হচ্ছে গিয়ে কতগুলো রয়েছে এবং আমাদের দন্ত সংকেত কি দাঁড়াচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এই স্লাইড থেকে কমপ্লিট করলাম। আমাদের নেক্সট কোশ্চেন খুব ভালোভাবে হচ্ছে গিয়ে তোমরা দেখো, মানব দেহের বৃহৎ লালা গ্রন্থি কোনটি? মানব দেহের বৃহৎ লালা গ্রন্থিটি কোনটি? মানব দেহের অপশনস গুলো দেখে নাও। যকৃৎ, প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। সবার আগে যকৃৎ কোনো প্রকার লালা গ্রন্থি নয়, তো এটাকে কেটে দাও। তো প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি এবং সাবম্যান্ডিবুলার গ্রন্থি, তো এই গ্রন্থিগুলো হচ্ছে কি আমাদের, এখানে আমাদের সঠিক উত্তরটি হবে। তবে এখানে আমাদের সঠিক উত্তরটি দাঁড়াচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি হচ্ছে গিয়ে মানবদের বৃহৎ লালা গ্রন্থি। তো এই 3টি প্যারোটিড গ্রন্থি, সাব লিঙ্গুয়াল গ্রন্থি এবং সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, এই গ্রন্থিগুলো অ্যাকচুয়ালি কোথায় আছে চলো আমরা একটা ছবির মাধ্যমে সেই জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমরা হচ্ছে মুখের একটা ছবি দিয়ে সুন্দরভাবে আমরা একটা বোঝার চেষ্টা করছি যে সাব লিঙ্গুয়াল গ্রন্থিটা কোথায় আছে, সাব ম্যান্ডিবুলার গ্রন্থিটা হচ্ছে লালা গ্রন্থিটা কোথায় অবস্থান করছে, এবং এই যে কানের পাশে হচ্ছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি প্যারোটিড হচ্ছে গিয়ে গ্ল্যান্ড। তো এই প্যারোটিড গ্ল্যান্ডই হচ্ছে গিয়ে আমাদের লালা গ্রন্থি 3টির মধ্যে সব থেকে হচ্ছে গিয়ে বড় লালা গ্রন্থি প্যারোটিড গ্রন্থি। চলো আমরা হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে পরে নেক্সট আমরা কোশ্চেন্সে যাই। কোশ্চেন্স নাম্বার হচ্ছে গিয়ে 3। মানবদের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থিটির নাম। সব থেকে বড় পরিপাক গ্রন্থিটির নাম। অপশন এ যকৃৎ, অপশন বি ডিওডিনাম, অপশন সি পাকস্থলী এবং অপশন ডি হলো অগ্নাশয়। সঠিক উত্তরটি হলো যকৃৎ। আমরা এই যকৃতের ক্ষেত্রে জানি যে এটি হলো সব থেকে বড় পরিপাক গ্রন্থি। আমরা তার পরের প্রশ্নতে যাচ্ছি। পৌষ্টিক নালীর যে অংশে ভিলাই থাকে, পৌষ্টিক নালীর যে অংশে ভিলাই থাকে সেই অংশটির নাম কি? গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। আমাদের সঠিক উত্তরটি অবশ্যই ক্ষুদ্রান্ত, কারণ এই ক্ষুদ্রান্তে কি থাকছে? ভিলাই থাকছে। আমরা একটু ছবি আকারে এই বিষয়টা একটু খুব ভালোভাবে দেখে নেব। আমাদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে এই যে আমরা ক্ষুদ্রান্তের হচ্ছে ছবিগুলো আমরা লক্ষ্য করছি, সেই ক্ষুদ্রান্ত
প্রতিটি ক্ষুদ্রান্তের এই নলাকার হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্তের ভেতরের দিকে অর্থাৎ অন্তর্গাত্রে এই কাঁটার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ তার মধ্যেই হচ্ছে গিয়ে থাকছে আমাদের এই ভিলাই গুলো এবং এক একটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভিলাস। তো এই ভিলাসের মধ্য দিয়ে শোষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়, অর্থাৎ শোষণ প্রক্রিয়ায় আমাদের সরল যে সমস্ত খাদ্যগুলো আছে আমাদের জটিল খাদ্য থেকে সরল খাদ্যে রূপান্তরিত হওয়ার পর এবং সেই সরল খাদ্যগুলোর এখানেই হচ্ছে আমাদের শোষণ প্রক্রিয়াটি ঘটে, অর্থাৎ ফ্যাট জাতীয় খাবার গ্লুকোজ সরল হচ্ছে গিয়ে গ্লুকোজ সেগুলো রক্ত এবং হচ্ছে গিয়ে লসিকার মধ্যে চলে আসে এই ভিলাসের মধ্য দিয়েই। ঠিক আছে, তো আমাদের প্রশ্নটি কি ছিল? ভিলাই ছিল। ভিলাই কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে। আমরা সেই ছবি দিয়ে পরিষ্কারভাবে বুঝলাম যে ভিলাইয়ের অবস্থানটা ঠিক কোথায় আছে। আমাদের নেক্সট হচ্ছে কি কোশ্চেন নাম্বার 5, পৌষ্টিক নালীর যে অংশে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সেটি হলো, পৌষ্টিক নালীর যে অংশে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সেটি হলো অপশন এ গ্রাসনালী, অপশন বি পাকস্থলী, অপশন সি ক্ষুদ্রান্ত, অপশন ডি বৃহদন্ত্র। তো অ্যাপেন্ডিক্স হচ্ছে গিয়ে যুক্ত থাকে আমাদের বৃহদন্ত্রের অংশের সাথে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স। ছবি আকারে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপেন্ডিক্স কোথায় থাকছে। এই যে ক্ষুদ্রান্ত হচ্ছে আমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্ষুদ্রান্ত রয়েছে, ক্ষুদ্রান্তর এর পর শুরু হচ্ছে গিয়ে আমাদের বৃহদন্ত্রের অংশ। তো বৃহদন্ত্র অংশ যেখানে শুরু হচ্ছে ঠিক শুরুর হচ্ছে গিয়ে অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে মানুষের এই অঙ্গ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপেন্ডিক্স, তারপরে এখান থেকে যে বৃহদন্ত্র স্টার্ট হচ্ছে গিয়ে তার সেই জায়গাটা আমরা লক্ষ্য করতে পারছি অ্যাপেন্ডিক্স। তো আমাদের প্রশ্ন ছিল অ্যাপেন্ডিক্স কোথায় আছে? অ্যাপেন্ডিক্স থাকছে হচ্ছে কি আমাদের বৃহদন্ত্রে। বৃহদন্ত্র কোন অংশটা? এই পুরো অংশটাকেই আমরা বলি কি বৃহদন্ত্র। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 6, পাকস্থলী কোন প্রকার কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়? পাকস্থলীর কোন প্রকার কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়? আমরা জানি যে আমাদের খাবার পরিপাকে সহায়তা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর কোন প্রকার কোষ থেকে খরিত হয়? অপশন এ অক্সেন্টিক কোষ, অপশন বি পেপটিক কোষ, অপশন সি বি কোষ এবং অপশন ডি টি কোষ। দেখো সবার আগে আমরা এই বি কোষ এবং টি কোষকে কেটে দেই। কেন কেটে দেই? কারণ আমরা জানি এগুলো হলো বি কোষ, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে বি হচ্ছে গিয়ে লিম্ফোসাইট কোষ এবং টি কোষ এগুলো আমাদের শ্বেত রক্তকণিকার অংশ এবং এগুলো আমাদের দেহে অন্নাক্রমতা অ্যান্টিবডি এই সমস্ত কাজে লাগে। তো এরপর আমাদের অপশনস আছে দুটো কোষ আছে, অক্সেন্টিক কোষ এবং পেপটিক কোষ। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অক্সেন্টিক কোষ থেকে। তো অক্সেন্টিক কোষ থেকে আমরা লক্ষ্য করলাম যে পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। তবে পেপটিক কোষটা কি এবং এই পেপটিক কোষটা থেকে কি খরিত হয়? পাকস্থলীর পেপটিক কোষ থেকে পেপসিনোজেন ক্ষরণ হয়। দেখো তোমাদের যদি কোশ্চেন গুলো ভালো লেগে থাকে এবং তোমরা যদি রেগুলার ক্লাসে পেতে চাও, এভরিডে যদি ক্লাসে পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং হচ্ছে তোমরা কমেন্টের মধ্যে জানাও তোমাদের হচ্ছে মতামত জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তবে আমি তোমাদের জন্য কিন্তু ডেইলি একটা ভিডিও নিয়ে আসবো। পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় এবং পাকস্থলীর পেপটিক কোষ থেকে খরিত হয় পেপসিনোজেন ক্ষরণ করে। নেক্সট কোশ্চেন, পিত্ত নিঃসৃত হয় কোথা থেকে? পিত্ত নিঃসৃত হয় কোথা থেকে? অপশন এ যকৃৎ থেকে, অপশন বি অগ্ন্যাশয় থেকে, অপশন সি বৃক্ক থেকে, অপশন ডি বৃহদন্ত্র থেকে। তো আমরা দেখে নিচ্ছি এর সঠিক উত্তরটি আগে, যে পিত্ত নিঃসৃত হয় যকৃৎ থেকে নিঃসৃত হয় পিত্ত। তো পিত্ত এর অবস্থান আমরা যদি লক্ষ্য করি তো আমরা লক্ষ্য করব যে আমাদের যকৃৎ এর হচ্ছে কি যকৃতের পাশে অবস্থান করছে, যকৃৎ অর্থাৎ আমাদের লিভারের পাশে হচ্ছে থাকছে হচ্ছে কি পিত্ত, পিত্তাশয় গল ব্লাডার। ঠিক আছে, তো সেখান থেকে আমরা কি পাই যে সেখানে যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়ে সেখানে পিত্ত থলিতে হচ্ছে কি জমা হয়। মানবদেহে যকৃতের শর্করা যে রূপে সঞ্চিত থাকে তা হলো, মানব দেহের যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে তা হলো
যকৃতে শর্করা, আমরা জানি যখন আমাদের দেহের শর্করার মাত্রা বেড়ে যায়, রক্তে যখন শর্করার মাত্রা বেড়ে যায়, তখন ইনসুলিন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে পেশি কোষ এবং যকৃতে সঞ্চয়িত করে। কি রূপে? গ্লাইকোজেন রূপে। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ, গ্লাইকোজেন। তো তার সাথে সাথে আমাদের এটা জানা খুবই প্রয়োজন যে এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হয়, সে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত হওয়াকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। এবং 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 গ্লাইকোজেন যদি উল্টে আবার গ্লুকোজে পরিণত হয় তবে গ্লাইকোজেনোলাইসিস। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কি হবে? গ্লাইকোজেনেসিস। আবার গ্লাইকোজেন থেকে গ্লুকোজ কি হবে? গ্লাইকোজেনোলাইসিস। গ্লুকোজ থেকে, এই শর্করা থেকে গ্লাইকোজেনে কে সহায়তা করবে? ইনসুলিন হরমোন। আবার গ্লাইকোজেনকে শর্করা বা গ্লুকোজে পরিণত করতে কে সহায়তা করবে? গ্লুকাগন হরমোন। চলো আমরা পরের প্রশ্নতে যাই। নিচের কোনটি পরিপাক গ্রন্থি নয়? খুব সহজ একটি প্রশ্ন। নিচের কোনটি পরিপাক গ্রন্থি নয়? আমরা জানি যে যকৃৎ একটি যকৃৎ পরিপাক গ্রন্থি, অগ্নাশয় পরিপাক হচ্ছে গিয়ে গ্রন্থি, লালা গ্রন্থি পরিপাক গ্রন্থি, এবং বৃক্ক কিন্তু আমাদের রেচনের মধ্যে একটি অংশ বৃক্ক। তাই বৃক্ক এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে যে বৃক্ক কিন্তু পরিপাক গ্রন্থি নয়। আমাদের নেক্সট প্রশ্ন, গবলেট কোষ কোথায় থাকে? গবলেট কোষ কোথায় থাকে? আমাদের অপশনটা খুব ভালোভাবে এখানে দেখতে হবে যে গবলেট কোষ কোথায় থাকে। গবলেট কোষ পৌষ্টিকতন্ত্রেও থাকে, আবার শোষণতন্ত্রেও থাকে। তো গবলেট কোষ অপশনগুলো দেখো, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, যকৃৎ, মস্তিষ্ক। তো আমাদের গবলেট কোষ থাকবে হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্তে। তার সাথে সাথে আমাদের এটাও জানতে হবে যে পৌষ্টিকতন্ত্রের বিশেষত ক্ষুদ্রান্তে অন্তঃপ্রাচীর গাত্রে কিন্তু মিউকাসের স্তরে থাকে। তো গবলেট কোষ কোথায় থাকছে? ক্ষুদ্রান্তে থাকছে। এবং শোষণতন্ত্রের শ্বাসনালীর অন্তঃপ্রাচীর হচ্ছে গিয়ে গাত্রে গবলেট হচ্ছে গিয়ে কোষ উপস্থিত থাকে। গবলেট কোষ কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে হচ্ছে গিয়ে গবলেট কোষ। এবং শোষণতন্ত্রের ক্ষেত্রে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে গবলেট কোষ কোথায় থাকে, অবশ্যই কি বলবে? শ্বাসনালীর অন্তঃপ্রাচীর গাত্রে হচ্ছে গিয়ে থাকে এই গবলেট কোষ। তো এই গবলেট কোষের হচ্ছে গিয়ে কাজ কি? এই গবলেট কোষের হচ্ছে গিয়ে কাজ হলো মিউকাস হচ্ছে গিয়ে নিঃসরণ করা। আমাদের 11 নম্বর প্রশ্ন খুব ভালোভাবে দেখবে যে মানুষের বৃহদন্ত্রে নিচের কোন ভিটামিন সংশ্লেষিত হয় না? মানুষের বৃহদন্ত্রে কোন ভিটামিন সংশ্লেষিত হয় না? উত্তরটি কিন্তু না, এখানে কিন্তু প্রশ্নটিতে না বলেছে কোনটি সংশ্লেষিত হয় না। ভিটামিন B12, আমরা সবাই জানি যে ভিটামিন B12 কিন্তু বৃহদন্ত্রে সংশ্লেষিত হয়। তার সাথে সাথে ভিটামিন কেও কিন্তু সংশ্লেষিত হয়। তবে কোনটি হবে আমাদের সঠিক উত্তর? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্যাট মিন্স ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু বৃহদন্ত্রে সংশ্লেষিত হয় না। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোন বক্তব্যটি সঠিক? যকৃতে নিঃসৃত পাচক রস হলো, স্টেটমেন্ট গুলো খুব ভালোভাবে দেখবে। যকৃত নিঃসৃত পাচক রস হলো ক্ষারীয় প্রকৃতির পিত্তরস। যকৃত থেকে নিঃসৃত পাচক রস হলো ক্ষারীয় প্রকৃতির পিত্তরস। পিত্তরসে কোনো পাচক উৎসেচক থাকে না, একদম ঠিক। পিত্তরসে কিন্তু কোনো প্রকার পাচক উৎসেচক থাকে না। তবে কি কাজের? পিত্তরসে উপস্থিত হচ্ছে গিয়ে পিত্ত লবণ ইমালসিফিকেশন ঘটায়। ইমালসিফিকেশন কি আমরা একটু পরে আলোচনা করছি। এবং এই অপশন ডি কি দেওয়া ছিল? উপরের সবকটি। কোন বক্তব্যটি সঠিক? এ, বি, সি নাকি এই তিনটে যে বক্তব্য আছে তিনটেই সঠিক? আমরা দেখব সঠিক উত্তরটি কি। আমাদের সঠিক উত্তরটি হলো উপরের সবকটি। তোমাদেরকে আবার আমি মনে করিয়ে দেই যে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই ডেসক্রিপশনে একটি হচ্ছে গিয়ে লিংক পাবে মক টেস্টের লিংকটি অবশ্যই হচ্ছে গিয়ে ক্লিক করে তোমরা মক টেস্টটি দিবে। তো উপরের সবকটি
তার মানে কি হচ্ছে গিয়ে যকৃৎ নিঃসৃত পাচক রস, ক্ষারীয় প্রকৃতির পিত্তরস। পিত্তরসে কোনো পাচক উৎসেচক থাকে না। পিত্তরসে উপস্থিত হচ্ছে কি পিত্ত লবণ কি করে ইমালসিফিকেশন ঘটায়। এখন আমরা দেখব যে এই ইমালসিফিকেশনটা কি। চলো আমরা নোটসটা একটু দেখে নিই। পিত্তরসে অবস্থিত পিত্ত লবণ কি রকম পিত্ত লবণ হতে পারে? সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম ট্রাইকোলেট। এর প্রভাবে চর্বির হচ্ছে কি কণাগুলো ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ইমালসিফিকেশন। যে প্রক্রিয়ায় পিত্ত লবণ ফ্যাট কণাকে অপদ্রব্যে পরিণত করে তাকে ইমালসিফিকেশন বলে। একদম সহজ ভাষায় আমরা দেখব যে প্রক্রিয়ায় পিত্ত লবণ ফ্যাট কণাকে অপদ্রব্যে পরিণত করে তাকে আমরা বলবো ইমালসিফিকেশন। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হলো আলাদা? নিচের কোনটি আলাদা? চলো একটু ভালোভাবে দেখি নিচের কোনটি আলাদা। লালা গ্রন্থি হচ্ছে কি একটি কি আমাদের লালা গ্রন্থি কি? লালা গ্রন্থি হলো আমাদের পৌষ্টিকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি। যকৃৎ আমাদের পৌষ্টিকতন্ত্রের, অগ্ন্যাশয় আমাদের পৌষ্টিকতন্ত্রের, কিন্তু ফুসফুস আমাদের পৌষ্টিকতন্ত্রের নয়। এটি হচ্ছে কি আমাদের শ্বসনতন্ত্রের একটি অংশ। তো অবশ্যই এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, ফুসফুস। তারপর আমাদের নেক্সট কোশ্চেন, ট্রিপসিন কোন জাতীয় উৎসেচক? ট্রিপসিন অপশন এ প্রোটিওলাইটিক, অপশন বি লাইপোলাইটিক, অপশন সি অ্যামাইলোলাইটিক এবং অপশন ডি হাইড্রোলাইটিক। ট্রিপসিন কোন জাতীয় উৎসেচক? এবার দেখো এখানে প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক, হাইড্রোলাইটিক এইগুলো কি? এইগুলো আগে তোমাদেরকে জানতে হবে যে প্রোটিওলাইটিক কাকে বলে, লাইপোলাইটিক কাকে বলে, অ্যামাইলোলাইটিক কাকে বলে, হাইড্রোলাইটিক কাকে বলে। তো ট্রিপসিন কোন জাতীয় উৎসেচক আমরা আগে সঠিক উত্তরটি এখানে দেখে নিয়ে তারপর আমরা এর বিশ্লেষণে আমরা যাব। তো আমাদের ট্রিপসিন কোন জাতীয় উৎসেচক হলো? ট্রিপসিন হলো প্রোটিওলাইটিক উৎসেচক। যারা জানো তারা অবশ্যই হচ্ছে বুঝে গেছো যে ট্রিপসিন হচ্ছে প্রোটিওলাইটিক একটি উৎসেচক। এবং পাচক উৎসেচককে আমরা তিনটি ভাগে ভাগ করব এখানে, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক। অ্যামাইলোলাইটিক কি? একদম সহজ, একটু ভালোভাবে দেখো। অ্যামাইলোলাইটিক কি? যেসব উৎসেচক শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে, যেসব উৎসেচক শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে তাদের অ্যামাইলোলাইটিক বলে। প্রোটিওলাইটিক কাদের বলে? যেসব উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করে, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করে তাদেরকে আমরা বলবো প্রোটিওলাইটিক। শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে তাদেরকে আমরা বলবো অ্যামাইলোলাইটিক। ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে তাদেরকে আমরা বলবো লাইপোলাইটিক। একদম সহজ হয়ে গেল। অ্যামাইলোলাইটিক কি? শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। প্রোটিওলাইটিক কি? প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। লাইপোলাইটিক কি? ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। আমরা হাইড্রোলাইটিক দেখবো একটু পর, আমরা হাইড্রোলাইটিকটাও দেখবো। কোশ্চেন নাম্বার 15, কোন উৎসেচক প্রোটিনকে পেপটাইডে পরিণত করে? পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলোলাইটিক, হাইড্রোলাইটিক। কোশ্চেনটা আমরা আরেকবার রিপিট করছি, কোন উৎসেচক প্রোটিনকে পেপটাইডে পরিণত করে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ট্রিপসিন। ট্রিপসিন কি করে প্রোটিনকে পেপটাইডে পরিণত করে। চলো আমরা এর হচ্ছে গিয়ে নোটসটা আমরা ভালোভাবে বিষয়গুলোকে একটু দেখে নিই। দেখো এখানে আমরা একটা বিষয় সুন্দরভাবে আমরা দেখতে পারবো আমাদের কোন উৎসেচক নিয়ে আমরা কোন উৎসেচক উত্তরটা করেছি, আমরা ট্রিপসিন করেছি। তো ট্রিপসিন কি করে? ট্রিপসিন প্রোটিনকে কি করে কিসে পরিণত করে? পেপটাইডে পরিণত করে। তো এই ছবি থেকে আমরা আরো যে বিষয়গুলোকে লক্ষ্য করব সেটি হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তো হাইড্রোলাইটিক এনজাইম সংক্রান্ত এখানে আমি লিখে দিয়েছি। দেখো কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন সমন্বয়ে গঠিত মেমব্রেন বা ঝিল্লি দ্বারা আবৃত যে অঙ্গাণুটি নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইমের ধারক বা বাহক হিসেবে কাজ করে তাকে লাইসোজোম বলে। তো লাইসোজোম আমরা এখানে পাচ্ছি লাইসোজোমের থেকে, ঠিক আছে, হাইড্রোলাইটিক এনজাইম। তো হাইড্রোলাইটিক এনজাইম আধার হিসেবে কাজ করে এই হচ্ছে গিয়ে আত্মঘাতী থলি অর্থাৎ হচ্ছে লাইসোজোম। এবার আমরা এখানে দেখবো যে অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক। অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিকে যে উদাহরণগুলো রয়েছে খুব ভালোভাবে একটু লক্ষ্য করবে যে অ্যামাইলোলাইটিক জাতীয় উৎসেচক, অ্যামাইলোলাইটিক কি? শর্করা জাতীয় খাদ্যর উপর হচ্ছে গিয়ে ক্রিয়া করবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি দেখি যে ক্ষুদ্রান্ত, পাকস্থলী, মুখবিবর, ক্ষুদ্রান্ত,
তো আমরা যদি এখানে ভালোভাবে লক্ষ্য করি তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মুখবিবর যদি আমরা বলি, মুখবিবরে আমরা কোন ধরনের পাই? অ্যামালোলাইটিক পাই। তো মুখবিবরে এখানে কোন উৎসেচকের কথা বলা হচ্ছে? টায়ালিন আর হচ্ছে কি মল্টেজের কথা বলা হচ্ছে। আমরা যদি পাকস্থলীতে দেখতে পাই, আমরা শুধুমাত্র একটি স্থানে এখানে পাকস্থলী দেখতে পাচ্ছি, কোথায়? প্রোটিওলাইটিকে। তো প্রোটিওলাইটিকে পাকস্থলী থেকে খরিত কোনগুলো? পেপসিন, রেনিন। এবং রেনিন সংক্রান্ত আমাদের জানতে হবে যে প্রাপ্তবয়স্ক মানুষের পাকস্থলীতে কিন্তু রেনিন থাকে না। রেনিন কাদের ক্ষেত্রে থাকে? রেনিন কাদের ক্ষেত্রে থাকবে? পেপসিনই হচ্ছে গিয়ে কোসিনোজেন হচ্ছে গিয়ে এর পরিপাক সহায়তা করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রেনিন থাকবে না, তো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কি হবে? পেপসিন কাজ করবে। তো এই পেপসিনে কি করবে? দুগ্ধ প্রোটিনের পরিপাকে সহায়তা করবে। ঠিক আছে, এখানে আমি পুরো চার্ট আমি তোমাদেরকে বই থেকে হচ্ছে ছবি তুলে দিয়ে দিয়েছি। এই উৎসেচক গুলোকে নামগুলোকে দেখো, অ্যামালোলাইটিক কোনগুলো, প্রোটিওলাইটিক কোনগুলো এবং লাইপোলাইটিক কোনগুলো। এই বিষয়টাকে খুব ভালোভাবে পড়ো। আশা করি এই বিষয়ে আরো হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসের মধ্যে আরো ভালোভাবে ডিসকাশন করতে পারবো। চলো আমরা হচ্ছে কি লাস্ট একবার রেপিড ফায়ার করে আমরা এই যে 15টা প্রশ্ন হচ্ছে কি উত্তরগুলোকে আমরা এক ঝলক আরেকবার দেখে নিই। আমরা এতক্ষণ ধরে যে 15টা কোশ্চেন আমরা ডিসকাস করেছি, সেই 15টা কোশ্চেন হচ্ছে ডিসকাশন আমরা এক ঝলকে দেখে নিই। মানুষের ইনসাইজার দাঁতের মোট সংখ্যা 8টি। মানবদেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি প্যারোটিড গ্রন্থি। মানবদেহে পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি যকৃৎ। পৌষ্টিক নালীর যে অংশে ভিলাই থাকে সেটি হলো ক্ষুদ্রান্ত। পৌষ্টিক নালীর যে অংশে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সেটি হলো বৃহদন্ত্র। পাকস্থলীর কোন প্রকার কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়? অক্সেন্টিক কোষ। পিত্ত নিঃসৃত হয় কোথা থেকে? যকৃৎ থেকে। মানব দেহের যকৃতে শর্করা রূপে যে সঞ্চিত খাদ্য তা শর্করা রূপে সঞ্চিত থাকে তা হলো যকৃতে শর্করা রূপে কোন উপাদানটি হিসেবে থাকে? সেটি হলো গ্লাইকোজেন হিসেবে থাকে যকৃতে শর্করা। কোনটি পরিপাক গ্রন্থি নয়? বৃক্ক। নিচে যতগুলো দেওয়া ছিল তার মধ্যে বৃক্ক হচ্ছে পরিপাক গ্রন্থি নয়। গবলেট কোষ কোথায় থাকে? ক্ষুদ্রান্ত থাকে গবলেট কোষ। মানুষের বৃহদন্ত্রে নিচের কোন ভিটামিন সংশ্লেষিত হয় না? ভিটামিন কে, ভিটামিন B12 সংশ্লেষিত হয়, তার মানে হয় না ভিটামিন সি। নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে যে বক্তব্য দেওয়া ছিল 3টে বক্তব্য সঠিক। 3টে সঠিক বক্তব্য কি ছিল? যকৃৎ থেকে নিঃসৃত পাচক রস ক্ষারীয় প্রকৃতির পিত্তরস। পিত্তরসে কোনো উৎসেচক পাচক উৎসেচক থাকে না। পিত্তরস কি কাজ করে? ইমালসিফিকেশন ঘটায়। তারপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটি আলাদা ছিল? এখানে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এই তিনটি ছিল আমাদের পৌষ্টিক তন্ত্রে এবং ফুসফুস একটি আলাদা হয়ে গেল, এটি শ্বসন তন্ত্রে। ট্রিপসিন কোন জাতীয় উৎসেচক? ট্রিপসিন হলো হচ্ছে প্রোটিওলাইটিক টাইপের হচ্ছে উৎসেচক। কোন উৎসেচক হচ্ছে প্রোটিনকে পেপটাইডে পরিণত করে? ট্রিপসিন হচ্ছে প্রোটিনকে পেপটাইডে পরিণত করে। তার সাথে সাথে আমাদের এটাও জানতে হবে যে পেপসিন আছে, পেপসিন কি করে? প্রোটিনকে পেপটনে পরিণত করে। প্রোটিনকে হচ্ছে পেপটনে পরিণত করে কে? পেপসিন। আর ট্রিপসিন কি করে? প্রোটিনকে হচ্ছে পেপটাইডে পরিণত করে। তো আজকের পর্যন্ত আমরা এখানেই হচ্ছে ক্লাসটাকে শেষ করছি। তোমরা সবাই হচ্ছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও এবং যে মক টেস্টের যে লিংকটি দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সের মধ্যে, সেই লিংকটিতে ক্লিক করে তোমরা সবাই হচ্ছে গিয়ে মক টেস্টটি দাও। এবং মক টেস্টটি হচ্ছে কিভাবে দিতে হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু বলেছিলাম যে আমি দেখিয়ে দেব যে মক টেস্টটা হচ্ছে তোমাদের হচ্ছে কিভাবে দিতে হবে। তোমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ডেসক্রিপশন যে লিংক পাবে সেই লিংকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট হচ্ছে পেজটিকে অ্যাক্সেস করতে পারো। তাছাড়া তোমরা যদি মোবাইলের বা এবং হচ্ছে তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারে বা মোবাইলে তোমাদের সুন্দরভাবে করতে পারবে। যদি ওয়েসিস, যদি হচ্ছে তুমি এখানে ওয়েসিস স্টাডি সেন্টার লিখে যদি সার্চ করো, যদি তুমি এখানে ওয়েসিস স্টাডি সেন্টার লিখে যদি সার্চ করো, ওয়েসিস স্টাডি সেন্টার লিখে যদি তুমি সার্চ করো, তবে দেখতে পারবে এখানে oasisstudycenter.com লিখে যদি তুমি সার্চ করো, তারপর তুমি এই পেজটাকে অ্যাক্সেস করতে পারবে। আমি লিংক তোমাদের হচ্ছে গ্রুপের হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাইরেক্ট হচ্ছে পেজটাকে অ্যাক্সেস করতে পারবে। তো এখানে মানবদের পৌষ্টিকতন্ত্র সংক্রান্ত এই যে কোশ্চেনটি হচ্ছে দেওয়া আছে, সেখানে নিচে আসবে দেখবে পৌষ্টিকতন্ত্র 15টি কোশ্চেন আছে, 15 নাম্বার, সময় 5 মিনিট। সময় 5 মিনিটের মধ্যে তোমাদেরকে হচ্ছে কমপ্লিট করতে হবে। স্টার্ট কুইজের মধ্যে ক্লিক করবে।
এবং তোমাদের এই প্রশ্নগুলো চলে আসবে। যেমন মানুষের ইনসাইজের দাঁতের হচ্ছে মোট সংখ্যা কয়টি? মানুষের ইনসাইজের দাঁতের সংখ্যা মোট সংখ্যা হচ্ছে 8টি। নেক্সট করবে। তারপর মানবদেহের সর্ববৃহৎ হচ্ছে লালা গ্রন্থি কোনটি? মানবদেহের হচ্ছে সর্ববৃহৎ হচ্ছে লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তারপর হচ্ছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থির নাম কি? সবথেকে বড় পরিপাক গ্রন্থির নাম। এইভাবে হচ্ছে প্রতিটি কোশ্চেন্স হচ্ছে তুমি অ্যাটেন্ড করবে। আমি আবার সেম কোশ্চেন্স গুলোকে রিপিট করছি না, ভিডিও সাইজ আরো যথেষ্ট লেন্থি হয়ে যাবে। এখানে ক্লিক করার পর যখন তুমি লাস্টে আমি কিভাবে তোমার নামটাকে অ্যালট করবে দেখো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ফিনিশ কুইজ করলে, এখানে ফিনিশ কুইজ করলে, ফিনিশ কুইজ করার পর আমি হচ্ছে এখানে কি দুটো হচ্ছে কি উত্তর দিয়েছিলাম, দুটোর মধ্যে হচ্ছে দুটো হচ্ছে কি ঠিক হয়েছে। সেক্ষেত্রে আমার পয়েন্টস হচ্ছে 15তে আমি কত পেয়েছি? ইউ হ্যাভ রিচড 2 অফ 15 পয়েন্টস, আমি 2 পেয়েছি। দুটো কোশ্চেন্স আমি করেছি। এবার আমি কি করব এখানে যে ইওর রেজাল্ট হ্যাজ বিন এন্টার্ড ইনটু লিডারবোর্ড। এবার আমার নাম লিখতে হবে। সাপোজ আমি আমার নাম লিখছি এখানে গৌতম, নাম লিখছি এখানে আমি আমার ইমেল আইডি দিতেও পারি, নাও দিতে পারি। আমি দিয়ে হচ্ছে এটাকে সেন্ড করে দেব। আমি সেন্ড করে দিলাম। এবার এই সেন্ড যে করে দিয়েছি, সো এখানে একটু ইমেল আইডিটা একটু ম্যান্ডেটরি আছে, নাহলে ইমেল আইডিটা না দিলে হচ্ছে তোমাদের নিচ্ছে না। সাপোজ আমি আমার অন্য একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ইমেল আইডি আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। ইমেল আইডি তোমাদের ইমেল আইডি একটা প্রোভাইড করে দিবে। তো এখানে হচ্ছে কি সেন্ড করবে। তো দেখবে যে ইউ সাইন্ড আপ সাকসেসফুলি বলে একটা মেসেজ আসবে। এবার এটাতে কি হবে? এটা কেন করবে তুমি? সাপোজ তুমি 15তে তুমি 15 পেয়েছো। এবার নিচে আসো, দেখো এখানে গৌতম লিখে কত আসে? 2 আছে। তার মানে এই ডাটাটা ফিক্স হয়ে গেছে। তুমি যে রেজাল্টটা যে হয়েছে, তুমি যে রেজাল্ট কততে কত পেয়েছো সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করে দেখতে পারবো যে তুমি ভালো স্কোর করেছো। ঠিক আছে? তো এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি। আমি একটু লাস্ট ভিডিওটার পোর্শনে কিভাবে হচ্ছে অ্যাক্সেস করতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি, এবং ডাইরেক্ট লিংক আমি কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো তবে হচ্ছে অবশ্যই হচ্ছে তোমরা সেই পরীক্ষাটিকে অ্যাটেন্ড করো।